সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার শিরোনাম ক্ষমতাবান নির্বাচন কমিশনের আত্মসমর্পণ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, রয়েছেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব খন্দকার মনিরুজ্জামান, এবং রয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের এই আলোচনায় আপনিও অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দা দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। 14 বছরের কম বয়সী কাউকে গৃহকর্মী রাখা যাবে না, দিতে হবে 4 মাসের মাতৃত্বকালীন ছুটি। গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার, ধর্ম মন্ত্রণালয়কে চিঠি। দলীয় প্রতীকে নির্বাচন আওয়ামী লীগের ষড়যন্ত্র, পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। কুমিল্লার 14 গ্রামে সরকার দলীয় মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ, আহত 6। এবং 1.5 কোটি টাকায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনে নিল করাচি কিংস, খেলবেন পাকিস্তান সুপার লিগে। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের আলোচনার যে শিরোনাম ক্ষমতাবান নির্বাচন কমিশনের আত্মসমর্পণ, এই কথাটি আমরা এই শিরোনামটি ঠিক করেছি এই কারণে, গতকাল একজন নির্বাচন কমিশনারের কথা দিয়ে জনাব শাহনেওয়াজ উনি বলেছেন কিছু কথা। আমি মনির ভাই আপনার থেকে আলোচনাটা শুরু করতে চাই। মানে নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে বলা হয় প্রচুর কথা, আপনার সম্পাদকীয় লেখেন যে প্রচুর ক্ষমতা দেয়া আছে, নির্বাচন কমিশন প্রয়োগ করছে না। তো নির্বাচনে আচরণবিধি কি, সেটা কিভাবে পালন করতে হবে, নির্বাচন কমিশন তার ক্ষমতা কিভাবে প্রয়োগ করবে, প্রত্যেকটা কিছু বলা আছে। কিন্তু নির্বাচন কমিশন এই ক্ষেত্রে প্রয়োগ করছে না বলে বরাবরই অভিযোগ করা হয়। নির্বাচন কমিশনকে বিরোধী দল তো বটেই, বা প্রধান রাজনৈতিক দল, যেটা মানে বিরোধী প্রধান রাজনৈতিক দল যে সংসদের বাইরে আছে, নির্বাচন কমিশন এই বিএনপি তো বরাবরই বলে থাকে, লেখায় বিভিন্ন আলোচনায় সমালোচনায় বলা হয়ে থাকে নির্বাচন কমিশনকে যে তারা ক্ষমতা প্রয়োগ করছে না। গতকাল জনাব শাহনেওয়াজের একটি কথা এটা আছে যে সরকার মানে আচরণবিধি যেন পালন ঠিকভাবে করা হয়, সেটা সরকার প্রধানের প্রতি উনি অনুরোধ রেখেছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তিনি যেন দেখেন। এই নিয়ে আবার এখন আলোচনা আবার উঠেছে নির্বাচন কমিশনের আসলে ক্ষমতা কতটুকু তারা প্রয়োগ করবে, বা আগামী যে কয়েকদিন পরে, মাত্র 8 দিন পরে নির্বাচন, এটা 9 দিন পরে নির্বাচন, তারা কতটুকু প্রয়োগ করতে পারবে না সরকারের দিকেই তাকিয়ে থাকবে, এ নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছে। আপনি কি বলবেন? গতকাল যেটা বলেছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ, তিনি প্রধানমন্ত্রীর বলা যায় এক কথায় যে সাহায্যই কামনা করেছেন, যে নির্বাচন মন্ত্রী এবং এমপি বা নেতারা, আওয়ামী লীগের নেতারা যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছেন সেটা যেন তিনি নিয়ন্ত্রণ করেন বা তিনি দেখেন। বিষয়টা হচ্ছে যে আসলে নির্বাচন কমিশনের ক্ষমতা, আমি এটা একটু মানে ব্যর্থক বাক্য বলা যায়। নির্বাচন কমিশনের ক্ষমতা আছে এবং ক্ষমতা নাই, আমি মনে করি দুটোই সত্য। রাজা আছে, রাজা নায়ের মতো। রাজা নায়ের মতো ক্ষমতা আছে, কাগজে কলমে ক্ষমতা আছে, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রয়োগের ক্ষেত্রে দেখা যায়, যেটা আমরা ধরেন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একরকম, আর এই নির্বাচনের ক্ষেত্রে আমি আগেও এইখানে একদিন আলোচনায় বলেছিলাম যে এই নির্বাচনের ক্ষেত্রে একটা বড় বাধা মানে সমস্যা হচ্ছে যে জাতীয় নির্বাচনে যেরকম অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায় তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে, এই ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। আপনার প্রশাসন কিন্তু নির্বাচন কমিশনের অধীন না। এখন প্রশাসন নির্বাচন কমিশনকে সাহায্য করবে, কিন্তু নিয়ন্ত্রণ না, যেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ঘটে আর কি। ফলে আপনি দেখবেন যে গত কয়েকদিন ধরে নিউজগুলো কি, যে রিটার্নিং অফিসারকে চিঠি দিচ্ছে তারা কোনো জবাবই দিচ্ছে না,
নির্বাচন কমিশনকে। কিন্তু আমরা তো এটাও দেখি যে সাতক্ষীরার কলারোয়ায় যে ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের একজনকে, মানে উনি উপজেলা ভাইস চেয়ারম্যান, পুলিশ হাত পা ভেঙে দিয়েছে। না, উনি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা, কেন উনি পদত্যাগ না করার আগেই তার প্রার্থিতা গ্রহণ করা হয়েছে, সেই জন্য রিটার্নিং কর্মকর্তাকে কিন্তু নির্বাচন কমিশন বরখাস্ত করেছে। আমরা সেরকম উদাহরণ সেগুলো আছে, কিন্তু আপনার অ্যাবসলিউট যেটা জাতীয় ইলেকশনের সময় হয়, এখন কিন্তু সেটা নাই। ফলে দেখবেন যে আমার হিসাবটা আমার মনে নেই, সম্ভবত 30 জনের উপরে রিটার্নিং অফিসারকে চিঠি দেওয়া হয়েছিল, তারা কিন্তু এই বিষয়ে লঙ্ঘনের বিষয়ে কোনো জবাবই ইলেকশন কমিশনকে দেয়নি। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, দেখেন যে আজকে 14 গ্রামে যে ঘটনা ঘটেছে, গতকাল পরশুদিন চৌগাছায় যে ঘটনাগুলি ঘটেছে, আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, এবং 14 গ্রামে তো আমি নিশ্চয়ই আপনি দেখেছেন, আগুন দিয়ে পুড়িয়েছে, রাস্তা বন্ধ ছিল, দুটোই আওয়ামী লীগ, গাড়ি পুড়িয়েছে, দোকান বোধ 40-50টা দোকান পুড়িয়েছে, বিরাট বড় ঘটনা ঘটেছে আর কি। এইটা নিয়ন্ত্রণ করবে কে? পুলিশ করা উচিত, তাই তো? কিন্তু নির্বাচন কমিশনের এই ক্ষেত্রে দেখা যায়, এই ক্ষেত্রগুলিতে নির্বাচন, এখন পর্যন্ত যা রিপোর্ট আমরা পেয়েছি, নির্বাচন কমিশন এই ক্ষেত্রগুলিতে কোনো ভূমিকা রাখতে পারে নাই। কারণটা যে দুইটাই আওয়ামী লীগ এক। আবার কিছু কিছু জায়গায় যখন, যেটা আপনি বললেন, ক্ষমতার বাইরে যে রাজনৈতিক দল আছে, বড় বিএনপি বা তাদের যে ক্যান্ডিডেট আছে, তাদের বিরুদ্ধে তাদেরকে ধাওয়া দেওয়া, মার দেওয়া বা তাদের সঙ্গে মারামারি করার কিছু ঘটনা আছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ভূমিকা রাখতে পারেনি। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে আইনের প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের হাতে যে অ্যাবসলিউট হাতিয়ারটা থাকার কথা বা থাকা উচিত ছিল, সেটা কিন্তু নাই। ফলে বিশেষ করে সরকারি দল, যখন যে সরকারি দলই ক্ষমতায় থাকে, তারা যখন এই বিধিগুলি লঙ্ঘন করে, তখন কিন্তু এটার বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো প্রোটেকশন দিতে পারে। মানে আপনি এটা বলতে চাচ্ছেন যে এখানে আইন প্রণয়নের ক্ষেত্রে যে ওই ঘাটতিটা রয়ে গেছে, যে জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন চলে আসে না, কিন্তু জাতীয় নির্বাচনের সময় চলে আসে। তো আমরা সাবেক সচিবকেই এই বিষয়ে জিজ্ঞেস করি যে আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এটাই কি মূল কারণ, না ইচ্ছা অনিচ্ছাটাও একটা বড় বিষয়? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় অনিচ্ছা বোধহয় তেমন নাই, যে কোনো ব্যবস্থা নেবে না বা তাদের ক্ষমতা প্রয়োগ করবে না, এটা বোধহয় না। আসলে ব্যাপারটা ওইটাই যে তারা অনেকটা নখদন্তহীন বাঘের মতো হয়ে গেছে। যে বাঘ, তার এমনি দেখতেছি আমরা নখটক আছে, দাঁতও দেখতেছি আছে, কিন্তু এগুলো কাজে লাগে না, এগুলো হয়তো ক্ষয় হয়ে গেছে বা পড়ে যাওয়ার উপক্রম। এটা একটা হাস্যকর সিচুয়েশন, যেখানে সমস্ত কিছু দায় দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে, অথচ প্রায়োগিক যে ক্ষমতাটুকু যেটা আর কি, যেটা না হলে পরে তারা কিছুই করতে পারবেন না, এটা বস্তুতপক্ষে তাদের নাই। কাগজে কলমে আছে, কিন্তু আসলে নাই। কেন? তাদের যে সমস্ত, যাকে তিনি এক মুহূর্তে উইথড্র করতে পারেন, কলারোনা কোথায় জানি বরখাস্ত করে দিলেন, এটা হচ্ছে তার নির্বাচন কমিশনের নিজের অফিসার, নিজের লোক, তাকে তিনি 100 বার জয় করতে পারেন। কিন্তু প্রশাসনের কর্মকর্তা যারা রিটার্নিং অফিসার, তারা তাদেরকে বলা ঠিক হবে না এরকম কথাটা আর কি, তারা তাদেরকে ঠিক একেবারে মনে করে আপনারা কয়দিন, ওই যে সাতক্ষীরার কলারোয়ার কথা বললাম, এখানে ঘটনা কিন্তু ঘটেছে, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। আমি তো বলছি নির্বাচন কর্মকর্তা হচ্ছে ওদের ইলেকশন কমিশনের স্টাফ। আমি যে পয়েন্টটা বলতে যাচ্ছি, যে আপনি যে প্রশাসনিক ব্যবস্থা নিবেন, কাউকে শোকজ করবেন, কাউকে অ্যারেস্ট করবেন, কাউকে বরখাস্ত করবেন, ইত্যাদি ইত্যাদি, এগুলার দায় দায়িত্ব, বিশেষ করে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীকে চট করে ডাক দিবেন, থানার ওসিকে বলবেন জলদি আসেন, যান, এই করুন সেই করুন, এগুলা করে কিন্তু ওই ইউএনও সাহেব করে। তার বস ডিসি সাহেব টেলিফোন করে বলে দেয়, কি ব্যাপার ওসি সাহেব, আপনাকে 1 ঘন্টা আগে আমার বললো ইউএনও, আপনি এখনো মুভ করেন নাই, রিটার্নিং অফিসারের কথা শুনেন নাই, স্যার এখনই যাইতেছে, কেউ দৌড় মারলো, কেমন? কিন্তু যদি সারা রাত যদি ওখানে গিয়ে পড়ে, হত্যা দিয়েও পড়ে থাকে, নির্বাচন কমিশনের কর্মকর্তা যে বেচারা আর কি, সে বড়ই অসহায় ব্যক্তি, তাকে কয়জনই বা চিনে, মানামানির তো প্রশ্নই আসে না। অতএব এটা আসলেই কোনো নির্বাচন, আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে কোনো নির্বাচন, সেটা এই ধরনের, ওই যে এখন যেটা হচ্ছে আর কি পৌরসভার নির্বাচন, আমি এটাকে বলি অনূর্ধ্ব 19 দল বা অনূর্ধ্ব 24 দলের মতো, 14 দলের মতো আর কি খেলা। আসল জাতীয় দল যেটা আর কি, সেটা জাতীয় নির্বাচনের সময় দেখা যাবে। তো এই অনূর্ধ্বদের এটাতেও কিন্তু নির্বাচনই, কারণ নির্বাচনের উপরে আপনার একটা স্থানীয় সরকারের নির্বাচন, এটার উপরে ওই এলাকার
ভূত ভবিষ্যৎ অনেক কিছু নির্ভর করে মানুষের আশা। টেলিফোন নিয়ে একজন দর্শক, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে একটা ব্যবসায়ী আব্দুল সাত্তার বলছি। জি বলেন। আওয়ামী লীগের এমপি সাহেবের কাছে, এটা হলো এমপি সাহেব কেউ নাই এখানে, জি বলেন। না, ওই যে একজন আর ওনার নামটা হয়তো, জি আপনি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কথা বলছেন সম্ভবত, যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। জি বলেন। এখন আমার প্রশ্ন হলো, প্রতিটা নির্বাচন কমিশনারকে বলা হয় যে সর্বশক্তি তাদের আছে, তারা যে কোনো শক্তি প্রয়োগ করতে পারে। কিন্তু বিষয় হলো, নির্বাচন এলে তারা অনেক নিয়ম আপনার করে, কিন্তু এই বিষয়গুলো আপনার পদক্ষেপ নির্বাচন কমিশন কেন নেয় না? এই যে এই নিষেধ তারপরে তো মানছে না, কিন্তু নির্বাচন কমিশন আপনার কোনো পদক্ষেপ নেয় না। এইটা কি সরকারের কোনো উপরের মহল থেকে তাদের কোনো আছে নির্বাচন কমিশনের উপরে? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করছি, যে ক্ষমতা আছে কেন প্রয়োগ হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। তো আমি যে কথাটা বলছিলাম, নির্বাচন কমিশনের নিজস্ব অফিসার যারা আছে তাদেরকে তারা যে কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তাদেরকে যে কোনো হুকুম দিতে পারে, তারা তামিল করছেও করতে পারে। কিন্তু আসল কাজ যেটা নির্বাচনের সময়, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। সেটা হচ্ছে যে কোনো ওইখানকার ওই এলাকার যে কোনো অফিসারকে যে কোনো হুকুম দেওয়া, যেটা ইউএনও একটা কোঅর্ডিনেটিং বডি হিসাবে আর কি করে থাকেন, বা প্রশাসনিক কর্মকর্তা হিসাবে তাকে মানেও বটে, কিন্তু একে করে না। উচিত ছিল, যেটা মনিরুজ্জামান সাহেব যেটা বলেছেন, যে এটা যদিও আমি বলছিলাম যে এটা অনূর্ধ্ব 14 দলের খেলা, বা অনূর্ধ্ব হোক 10ই হোক আর 12ই হোক, নির্বাচনই, কারণ এটার গুরুত্বকে কম করে দেখার কোনো অবকাশ নেই। উচিত ছিল এই সময়টুকুর জন্য অন্তত এই প্রশাসনিক কর্মকর্তা যারা ওইখানে কাজকর্মে রত আছেন, এমনকি অন্যান্য সব বিভাগের, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, লাইফস্টক বলেন, সবার কর্মকর্তাদের সার্ভিসটা ন্যস্ত করা উচিত ছিল নির্বাচন কমিশনের। তাহলে আইন সংশোধন করতে হবে, করা উচিত ছিল, করা হয়নি বলে এখন একটা বিপদের মধ্যে পড়ে গেছে। এখন এই যে আমাদের শাহনওয়াজ সাহেব, কমিশনার সাহেব, তার বক্তব্য কালকে শুনতে আমার খুব মায়া লাগছিল, এই শব্দটা যদি ব্যবহার করতে পারি। এই জন্যে মনে হচ্ছিল যে এত আকাঙ্ক্ষা আছে যে একটা সুন্দর নির্বাচন করার জন্য, কিন্তু হায় বিধি, তুমি সাথ দিলে কিন্তু সাধ্য দিলে না, এও মনে হচ্ছিল। এবং তিনি যখন এই যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছিলেন, তখন আমার মনে হচ্ছিল তাহলে কি নির্বাচন কমিশনটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা শাখা হয়ে গেল? কিন্তু আপনি যখন এই কথা বলছেন, আমি এখানে আরেকটা আসি, যে গতকালই কিন্তু আমরা সব পত্রিকায়, সব টেলিভিশনে জনাব শাহনওয়াজের বক্তব্য ছাপা হয়েছে, প্রচারিত হয়েছে, কিন্তু একটা জিনিস সব পত্রিকায় আসেনি। আজকে প্রথম আলোতেই ছাপা হয়েছে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একটি ঘটনা। এখানে নির্বাচনী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সেখানে যুবলীগের একটি সভায় উপস্থিত হয়ে সেটা বন্ধ করতে বলেছেন, এবং সেটা বন্ধ করতে বাধ্য করেছেন। উনি যখন ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন, তখন আওয়ামী লীগ প্রার্থী নিজে যুবলীগের নেতাকর্মীদেরকে বলেছেন যে হ্যাঁ, তা বর্ধিত সভার নামে সেখানে সভা চলছিল, উনি বলেছেন যে হ্যাঁ সভা বন্ধ করে তো, সভা বন্ধ করেছে। বন্ধ করতে বলেছিল কে? নির্বাচনী কর্মকর্তা, মানে রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসার। হ্যাঁ, ওই যে আমি বললাম রিটার্নিং অফিসার, কিন্তু প্রশাসনের বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের লোক, তার তো মাসল পাওয়ার আছে, কিন্তু ওই বেচারার তো মাসুল পাওয়ার তো দূরের কথা, তার মাসুলই নাই। আমি এখানে বলতে চাচ্ছি, ইচ্ছা করলে ওই লোকাল পর্যায়ে ক্ষমতার প্রয়োগ তো করতে পারে। কি বলবেন আপনি? দেখুন, আপনি অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটার আগে আমি যে প্রশ্ন করেছে আমাকে, তাকে একটু কথা বলতে হবে। উনি পড়তে যাচ্ছেন যে মূলত আমি যেটা বুঝতে পেরেছি তার প্রশ্ন, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন বলা যায় আমরা সাংবিধানিক একটা দপ্তর, তারা কাজ করতেছে, কিন্তু তার কথার প্রশ্নটা উচ্ছে ছিল যে সরকারের কোনো হস্তক্ষেপ আছে কিনা এই নির্বাচন তাদের কর্মকাণ্ডের মধ্যে। আমি প্রশ্নকর্তাকে একটি কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই যে আপনি এই পর্যন্ত মাত্র সেদিন নমিনেশন পেপার, মূলত 16ই ডিসেম্বরের পরে এই নির্বাচনের প্রচার অভিযান শুরু হয়েছে, মাত্র আজকের 14ই ডিসেম্বরের পরে। জি 14 ডিসেম্বর, অ্যাকচুয়ালি 16 ডিসেম্বর পরে শুরু হয়েছে আমার দৃষ্টিতে। 17 তারিখ থেকে শুরু হয়, তার থেকে কয়টা দিন গেছে? 3-4 দিন গেছে। তা কাজে আপনি এই মুহূর্তে যদি উপসংহার করে কনক্লুশন নিয়ে ফেলেন যে সরকার পেশাতে, ইট ইজ নট এ ফ্যাক্ট। আমি আপনাকে এটুকু বলতে পারি, সরকারের তরফ থেকে যদি
সদিচ্ছা না থাকতো, তার নির্বাচন আজ পর্যন্ত মেজর কোনো ইনসিডেন্ট হয়নি। রাদার যেগুলো হয়েছে, যে কটা ইনসিডেন্ট, সেখানে ক্রিমিনাল কেস হয়েছে, ফৌজদারি মামলা হয়েছে, সেখানে দলমত নির্বিশেষে আসামি করা হয়েছে। ইভেন আওয়ামী লীগ, যুবলীগ ইনসিডেন্ট হয়নি, এটা গতকাল পর্যন্ত হয়তো ঠিক ছিল, কিন্তু আজকে অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে, সাভারে হয়েছে, না হয়েছে, সেটা আপনি দেখেন, বড় ধরনের সংঘর্ষ। আপনি আগামীকালকের মধ্যে দেখবেন যে ওদের মানে ইলেকশন কমিশন যে করণীয় সেটা করেছে কিনা, এক যে প্রশ্নকর্তা করেছে সেখানে কোনো সরকারের হস্তক্ষেপ আছে কিনা যাতে এটা না করা হয়। আপনি এটা বুঝতেই পারছেন যে যেখানে ক্যান্ডিডেট নিজে গিয়ে বলছে বা দলের নেতা গিয়ে বলছে টু স্টপ ইট। তো এই যে নখদা উনি যে বলছে পেপার টাইগার, এটা আমি কিন্তু মনে করি না, এটা ভ্যারি করেন পার্সন টু পার্সন, কিন্তু ক্ষমতাটা কিন্তু আছে, প্রয়োগ যিনি করবেন মানুষ একরকম। কিন্তু আমরা এটাই আলোচনা করছি, হ্যাঁ একরকম ক্ষমতা আছে কিন্তু প্রয়োগের ইচ্ছা কেন্দ্রে দেখছি না। কেন্দ্র অনেকটা অসহায়ত্ব, কেন্দ্র আত্মসমর্পণ করে ফেলছে, কিন্তু লোকাল পর্যায়ে কিছু রিটার্নিং কর্মকর্তা কিন্তু সেটা প্রয়োগ করছে। কেন্দ্র আত্মসমর্পণ করেছেন, শাহনওয়াজের কথা যেটা বলছেন সেটা আমরাও পড়েছি। আবার আজকের আরেকজন নির্বাচন কমিশনার তিনি কিন্তু সে কথা বলেননি, জাভেদ আলীর কথা, জাভেদ আলী সাহেব কিন্তু সে কথা বলেন। উনি বলছেন যে আমাদের পর্যাপ্ত ক্ষমতা আছে, প্রয়োগ করার ক্ষমতাও আছে, আমাদের সেটাতে ঘাটতি নেই, আমরা সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা করব, এবং সেটা আপনারা দেখবেন সামনে। আমার যেখানে প্রশ্ন, যেটা আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন, কথাটা হচ্ছে যে নির্বাচনটা আজকে হচ্ছে, সে নির্বাচন প্রথমে ভেবেছিলাম যে দলীয় ভিত্তিকে হওয়ার ব্যাপার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এখন কিন্তু সেটাই হচ্ছে। কথাটা হলো যে মূলত আজকে তিনি বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেছেন যে মানে উদ্দেশ্যে এই জিনিসটা করা হচ্ছে, অসৎ উদ্দেশ্যে, আওয়ামী লীগের ষড়যন্ত্র, দলীয় ষড়যন্ত্র। তো এখন শুনেন, তারা প্রত্যেকটা জিনিস ষড়যন্ত্র দেখে, যে কোনো স্টেপ সরকার নেবে তার ভিতরে ষড়যন্ত্র আছে, কিন্তু ষড়যন্ত্র কি সেটা কিন্তু চিহ্নিত করে বলেন এই ষড়যন্ত্র আছে। এখানে ষড়যন্ত্র কি হবে, এটা সিদ্ধান্ত হয়েছে দলীয় প্রতীকের নির্বাচন। আমি একটা কথা বলি আপনাকে, যে আমরা যেটা বিগততে দেখেছি, যে যখন দলীয় ভিত্তি হতো না স্থানীয় নির্বাচন, সেক্ষেত্রে এক দল থেকে 4জন 5জন করে দাঁড়িয়ে যেত ইলেকশনে, সেখানে সংঘাত হতো, সংঘর্ষ হতো। এখন হচ্ছে না, এখন হচ্ছে সেটা বিচ্ছিন্ন ভাবে, আগে অনেক বেশি হতো। এক, দ্বিতীয় কথা হলো তখনকার ধারণা ছিল যে দলীয় বিদ্রোহী প্রার্থী হিসেবে যদি নির্বাচন করি তাহলে তো আমি হয়ে গেলে আমার এই ব্যাপারটা দল গ্রহণ করে নেবে, সেটা কিন্তু নাই। এটা দলে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই জাতীয় বিদ্রোহী এই জন্য করা হয়েছে। এটা কিন্তু নির্বাচন কমিশনের বিষয়টাতে আসি, আমি একটু মনির ভাইয়ের কাছে আবার আসতে চাই। এই যে নির্বাচন কমিশনের ক্ষমতা বলা হচ্ছে বা বলা হচ্ছে, আদতে আমরা সাংবাদিকরা কি আসলে কখনো দেখেছি যে সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশন বলা হয় যে 111 সরকারের সময় নির্বাচন? হ্যাঁ, কিন্তু সেই নির্বাচন কমিশনের 2007-এর ভূমিকাকে কি দেখবেন আপনি? যে মেজর হাফিজ, বিএনপির মেজর হাফিজকে দিয়ে এবং খুলনার হুইপ আশরাফ সাহেবকে দিয়ে বিকল্প বিএনপি তৈরি করার চেষ্টা, তাদেরকে ধানের শীষ দেওয়ার চেষ্টা, সেই জিনিসগুলি বিএনপির নাম ছাড়া অন্য বিএনপি আসলে কি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কখনো কাজ করতে পারে? আসলে প্রবলেমটা আমাদের দেশে, সেটা তো নিশ্চয়ই ইঙ্গিত ছিল বলেই সেই নির্বাচন কমিশন সেটা করেছে। অবশ্যই আসলে প্রবলেমটা আমাদের দেশের কথা, যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের দেশের নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সন্দেহ নাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এখন পর্যন্ত নির্বাচন কমিশন রাজনীতির প্রভাবের বাইরে যেতে পারেনি, যতই আইনে লেখা থাকুক। এটা হচ্ছে বাস্তবতা। তাহলে শাহনাজ সাহেব গতকাল বলতে পারতেন না যে প্রাইম মিনিস্টারের আমরা হস্তক্ষেপ চাই, কাম ওয়াটমে তারা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারতেন, কিন্তু নেন নাই, তাই না? এটা কিন্তু একটা পারসেপশনের ব্যাপার আছে, শুধু যে খাতায় লেখা বা ইয়েতে লেখা তা না, এটার পারসেপশনের ব্যাপার আছে যে আমরা কতটুকু যাব কতটুকু যাব না, এটা কিন্তু আমাকে ঠিক করতে হবে। সেটাই দাঁড়ায় না নির্বাচন কমিশন আসলে শক্তিশালী হিসাবে আবির্ভূত হবে কিনা, এটা সরকার কতটুকু সুতা ছাড়লো সেটা। আমি ওই পয়েন্টে আসছি। এই যে প্রাইম মিনিস্টারের কাছে আবেদন জানালো দেখার জন্য, মানে এই আচরণবিধিটা যেন না হয়, এটাতেই একটা ইঙ্গিত কেন, ইট ইজ কোয়াইট ক্লিয়ার যে প্রাইম মিনিস্টার যদি চান তাহলে এই আচরণবিধিগুলি বন্ধ করতে পারবেন বা অনেকটা নিয়ন্ত্রণ করতে, সবটা হয়তো পারবেন না, অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন। তার মানে পলিটিক্যাল প্রেশার বা পলিটিক্যাল প্রভাবটা কিন্তু এখানে আছে, প্র্যাকটিক্যালি আছে। এলে এক। দুই হচ্ছে দেখেন যে যারা পাওয়ারে আছে, যখন যে দলই থাকুক, আওয়ামী লীগ থাকুক বা বিএনপি থাকুক, আমি কোনো নির্দিষ্ট দল বলছি না, যখন যে দলই পাওয়ারে থাকুক তার
পাওয়ারের একটা অরা আছে, একটা গন্ধ আছে, তাই না? একটা পাওয়ারফুল গন্ধ আছে। সেই গন্ধটা কিন্তু অনেক কিছু ডিকটেট করে। সেই ডিকটেটের বাইরে যদি নির্বাচন কমিশন না যেতে পারে, তাহলে কিন্তু তারা মানে কখনোই তাদের সেই গন্ধে হিপনোটাইজ হয়ে যায় অনেক সময় হ্যাঁ, নির্বাচন কমিশন। তাহলে কিন্তু তারা কখনো আইন প্রয়োগ করতে পারবে না। ধরেন আমি একটা কথা বলছি, এই যে চৌদ্দগ্রামের যে ঘটনাটা হইলো, যিনি ইলেকশন করছেন, মানে একজন প্রার্থী আওয়ামী লীগের, আরেকজন প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী, দুইজন মারামারি হয়েছে, প্রচন্ড মারামারি হয়েছে। এটা আমার এখন পর্যন্ত আমার বিবেচনা, এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো মামলা হয়নি, এক, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা শোনা যায়নি, দুই, তিন নম্বর হচ্ছে আমার মনে হয় যে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থার আদৌ নেওয়া হবে কিনা সেই ব্যাপারে আমি সন্দিহান। কেন? দুইজনই সরকারি দলের লোক। ওই যে বললাম যে সরকারের দল আইন ভঙ্গ না করলেও সরকারি দলে আছি, এই যে একটা অড়া, এই যে একটা গন্ধ, এই গন্ধটাই কিন্তু নির্বাচন কমিশনকে অনেক কিছু করতে বিরত রাখে। কেন রাখে? কারণ ওই জায়গাটা নির্বাচন কমিশন এখন মতো অ্যাসার্ট করতে পারে নাই। না, আমি এইখানে আসি জনাব মোফাজ্জল করিমের কাছে আবার, যে এই যে চৌদ্দগ্রামের ঘটনাটাকেই যদি আমরা ধরি, এখানে চৌদ্দগ্রামের ঘটনার ব্যাপারে যদি নির্বাচন কমিশন তদন্ত করে রিপোর্ট দিয়ে ব্যবস্থা নিতে বলে, তো ব্যবস্থা যদি সেই রিটার্নিং কর্মকর্তা বা ওখানকার অফিসার না নেন, তাহলে কি নির্বাচন কমিশনের কিছু করার থাকবে না? অবশ্যই করা থাকবে। এই সম্পূর্ণ শোটা, এই যে আয়োজনটা, এটার আয়োজক হচ্ছে নির্বাচন কমিশন, সরকার নয়, কিন্তু রাজনৈতিক দল নয়, নির্বাচন কমিশন। তারা হচ্ছে কন্যাদায়গ্রস্ত পিতা, তারা এই কন্যাদায়টা তাদেরই আর কি। তারা সবাইকে ডাক দিয়েছেন। এখন এই ডাক দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আগে দেখতে হবে। এখানেই তো প্রথমেই তো ভুল হয়ে গেছে একটা। কি ভুল? তারা বললেন 30শে ডিসেম্বর নির্বাচন হবে। তখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো 30শে ডিসেম্বর আমরা তো জানি না আগে কিছু। উনি বললেন যে আমিও জানি না। ওনারা বললেন যে আমরাও জানি না, এটা সিদ্ধান্ত হয়েছে। কোথা থেকে সিদ্ধান্ত? গায়েবী সিদ্ধান্ত। তার মানে কি, যে ডিসিশনটা নেওয়ার কথা নির্বাচন কমিশনের আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, সরকারের মিনিস্ট্রি কনসার্নের সঙ্গে, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির সঙ্গে বা অন্যান্য সুধী সমাজের সঙ্গে করবে, কিচ্ছু না। তাদেরকে বলা হয়েছে 30 ডিসেম্বর হবে। এখান থেকে 29 বা 29.5 ডিসেম্বর হলেও চলবে না, 30 ডিসেম্বর হলেও চলবে না। আচ্ছা, পরে যখন বিরোধী দল বললো আমরা অংশগ্রহণ করব, তবে মেহরবানি করে, প্রায় সবগুলো দলই বলল, সরকারি দল ছাড়া, বললো যে একটু পিছিয়ে দেন, এত অল্প সময়ের মধ্যে ভাই প্রস্তুতি নেওয়া যাবে না, একটু পিছিয়ে দেন, 2 সপ্তাহ পিছিয়ে দেন। না, আর পেছানো যাবে না। তো এইটার থেকে কি প্রতীয়মান হয়? প্রতীয়মান হয় যে সরকারের নির্দেশনা এর বাইরে তারা যেতে পারেন না। আর সরকার এই 30 তারিখে তাড়াহুড়া করে কেন করতে যাচ্ছেন, এটা অবশ্য একটা ছোট্ট একটা ব্যাখ্যা আমার আছে। সেটা হলো সরকার দেখতেছে এইটাই হচ্ছে তাদের জন্য, ওই যে একটা সিনেমার নাম ছিল এই তো সময়, সরকার দেখতেছে এইটা তাদের জন্য এই তো সময়। যখন ওই বিএনপি, উর্দুতে না হিন্দিতে জানি বলে, খাড্ডার মধ্যে পড়ে গেছে, অর্থাৎ গর্তে পড়ে গেছে, বিএনপির এখন হাঁটুভাঙ্গা দয়ের অবস্থা। তো এই সময়ে যদি যা করব সেটাতেই পাশ করব। আর তার মধ্যে তো আমাদের পাশ করা তো অলরেডি তো এটা প্রিডিটারমিন, 80% তো পাস করে বলেই হ্যাঁ, এই তো। না আমি এই পাশের ব্যাপারে দুই দলেরই কিন্তু আবার আছে। বেগম খালেদা জিয়া বলেছেন, এর আগে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল 83%, এবং বিএনপির আজকে বেগম খালেদা জিয়া বলেছেন 80%। আবার আওয়ামী লীগের তরফ থেকেও জরিপ আছে, আওয়ামী লীগ বলেছে 234টির মধ্যে 200টি আসনে আওয়ামী লীগ এগিয়ে থাকবে। দুই দলই কিন্তু নিজেদের পক্ষে 80% রাখছে। এই তো। আচ্ছা, এর ব্যাখ্যাটা হলো এটা সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য, দুই পক্ষ থেকে এটা পলিটিক্যাল স্টেটমেন্ট। এটা তাদের নেতাকর্মীদের, তাদের প্রার্থীদের, তাদের সবাইকে উজ্জীবিত করার জন্য। কেউ বলবে নাকি আমরা বোধহয় হেরে যাব, এটা তো বলবে না কেউ। আচ্ছা, তো এটা যে বলল, কিন্তু আসলে দি হার্ট অফ দেয়ার হার্টস সরকারি দল মনে করে তারা জিতবেই, কারণ তাদের নিকট অতীতে হারার কোনো রেকর্ড নাই। কিভাবে যেন তেন প্রকারেণ জিতে যাবে তারা। এবং এই জিতে যাওয়ার পরে যখন বিরোধী দল যদি মাঠ ত্যাগ করে, আওয়ামী লীগ তো 5 সিটি কর্পোরেশন নির্বাচনে একসাথে হেরেছে। সবচেয়ে দুর্গ যেটা যাদের বলা হয় গাজীপুর, সেই গাজীপুরেও তারা, হ্যাঁ, এরপরে থেকে যাতে না হারতে হয় সেজন্য তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। এইরকম ভাবে এত সাধু সন্ন্যাসীর মতো এই নির্বাচন করলে পরে জেতা যাবে না কোনোদিন। অতএব কি করতে হবে? মানুষের মতো করতে হবে, বাঙালি হয়ে যাও। বাঙালি হয়ে তারপরে নির্বাচন করা শুরু করেছে, আর হারে না। এবং জানে হারলে পরে যখন চেঁচামেচি করবে ওরা, বিরোধী দল যখন চেঁচামেচি করবে যে এটা ইলেকশন, এটা প্রহসনের নির্বাচন হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, তখন আমরা বলে দিব এরা হারলে পরে সব সময় তো এরকম বলেই, এখন থেকে বলা আরম্ভ হয়েছে। হানিফ সাহেব মানে সেদিন একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ও বিএনপির তো অভ্যাসই এটা, তারা যখনই
নির্বাচনে আসে তখন আগে থেকেই তারা বলা শুরু করে যে তারা। আপনার এই বিষয়টি নিয়ে জনাব ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে যাবো, আগে একটা প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আসসালাম। মোহাম্মদ আব্দুল মালিক ভাই, ময়মনসিংহ থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন রইলো যে ওই যে আওয়ামী লীগের ওই স্যারের কাছে প্রশ্ন রইলো এই যে নিরপেক্ষ ইলেকশন কমিশন করতে চায়, কিন্তু আবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায়। এটা আবার কোন ধরনের ইলেকশন কমিশন? এক, দ্বিতীয়ত হইলো যে এটা সুস্থ ইলেকশনটা কি করে হয়? এটা তো আমরা কোনো সুস্থ ইলেকশনের কোনো আলামত পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে, সব প্রশ্ন আপনার কাছেই। না না, সেকেন্ড প্রশ্নটা কি করছে? সুষ্ঠু নির্বাচনের সুষ্ঠু আলামত। সুষ্ঠুর কোনো আলামত পাচ্ছেন আচ্ছা, না। প্রশ্নকর্তাকে প্রশ্নের উত্তরটা আগে দিয়ে তারপর ওনার কথা আসে। প্রশ্নকর্তার অ্যাংজাইটি বা তার কথাটা আমি বুঝতে পেরেছি। কথাটা হচ্ছে কি, উনি যেই 4 দিনে কি বুঝতে পেরেছেন আমি জানি না, তবে এটা লক্ষ্য করা উচিত ছিল আপনার যে 4 দিনের ভিতরে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে নির্বাচন করার জন্য, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, নিরপেক্ষ নির্বাচন করার, তাতে ব্যত্যয় কোথায় ঘটেছে। নির্বাচন কমিশন এমনকি কোনো পদক্ষেপ নেই যে তার সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হবে না, তার নিশ্চয়তা তিনি পেয়েছেন। আমি যেটা ওনাকে বলতে চাচ্ছি, নিশ্চিত তাকে একটা কথা বলতে পারি, আমি নিশ্চয়তা দিতে পারি যে নির্বাচন কমিশন যদি তাকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয়, সবাই যদি আমি সহযোগী করি, তাহলে প্রায় সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন নির্বাচন সম্ভব। কমিশন তো সেই কাজ করার সুযোগটাই সরকারি দলের কাছে চেয়েছে। না, সরকারি তরফ থেকে এটা তো সর্বরকম বিএনপির কাছে না, চায়নি। সরকারি স্তরের কাছে চাওয়া হবে, বিএনপি জোটের কাছে চাওয়া হবে, চায়নি সহযোগিতা বিএনপির কাছে। সরকারের কাছে সরকার দিয়েই বসে আছে। নির্বাচন কমিশন যে কনস্টিটিউশন বডি, সরকারের কাছ থেকে যে যদি নির্বাচন কমিশন ইটস অটোনমাস বডি সংবিধান মোতাবেক, যদি সরকারের কাছ থেকে কোনো সাহায্য চায়, যে কোনো ইভেন যদি সামরিক বাহিনী প্রয়োগের কথা যদি বলে চায় অফিসিয়ালি, তাহলে গভর্নমেন্ট যদি না দেয় সেখানে বলতে পারবেন সরকার পক্ষপাতিত্ব করছে বা সরকার সহযোগিতা করছে নির্বাচন কমিশন। সেরকম অবস্থা কিন্তু আসেনি। রাদার নির্বাচন কমিশন বলছে এই পর্যন্ত যে অবস্থাটা দেশে, তাতে সেনাবাহিনী মোতায়েনের মতন অবস্থা সৃষ্টি হয়নি। কাজে এটাতে তাদের হাতে নাই, এই কথা বলা যাবে না। এক, তাহলে শাহনওয়াজ সাহেব, আচ্ছা আমি জানতে চাচ্ছি, শাহনওয়াজ সাহেব যে কথাটা বলছে আমি বলি, শাহনওয়াজ সাহেব বলতে বলতে কিন্তু আজকের আবেদন হিসেবে বলছে এইটা কিন্তু আপনি বলছেন না। আবেদন হিসেবে কি বলছেন? উনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করার যে পদ্ধতি নেওয়া যায় সবকিছু আমাদের আছে এবং আমরা করব। কিন্তু শাহনওয়াজ সাহেব যেটা বলেছেন যে আপনি একটি পার্ট যদি কথার একটি পার্ট যদি পিক আপ করেন, সম্পূর্ণ যদি পড়েন, তাতে কি আছে? সেখানে হচ্ছে কথাটা এইভাবে বলছেন, যেটা উনি মনির সাহেব বলেছেন প্রথমেই, যে উনি বলেছেন যে কতটা প্রতিবন্ধ হয় দলীয়ভাবে, যদি দলীয় চিন্তা করে খালি ব্লেম করতে দেন ইলেকশন কমিশনে, সেটা না করে সরকার যদি সহযোগিতা করে, সবাই সহযোগিতা চেয়েছেন। এভরিবডি ইজ উনি কোঅপারেশন। মূলত আচরণ বিধির কথা মনে করে দিয়েছেন। কারণ আচরণ বিধি যদি শুরু থেকে পালন করা না হয়, নির্বাচনের পরিবেশ নষ্ট হয়, নির্বাচন সুষ্ঠু হয় না। এটা সত্য কথা। এই জন্য আচরণ বিধির কথা এটার জন্য আচরণ বিধি এটা কেন বলেছে যে বলি, উনি বলতে চাচ্ছে যে সরকারি দলের প্রধান হলেন প্রধানমন্ত্রী দল হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, দল হিসাবে। ওনার কথায় কিন্তু আবার একটা ছোট্ট হুঁশিয়ারিও আছে। উনি বলেছেন যে আপনারা এমন কোনো আচরণ করবেন না যাতে কমিশনকে অপ্রস্তুত হয়ে পড়তে হয়। তারা যেন নির্বাচন কমিশনকে এমন কোনো ব্যবস্থা নিতে বাধ্য না করেন যাতে তারাও অপ্রস্তুত হবে। বেশ, তো তার মানে ছোট্ট হুঁশিয়ারি যদি বলে তার অর্থটা কি? নির্বাচন কমিশন ইজ নট এ পেপার টাইগার। উনি উঠে বলছেন যে কন্যা দায়গ্রস্ত, সেটা না, সেটা না, সেটা কথা শাহজাহান সাহেব বলছে দে হ্যাভ অল দি পাওয়ার্স, কিন্তু ডোন্ট লেট দেম ইউজ ইট। সেটা অবস্থা সৃষ্টি করবে যাতে করে আমরা বাধ্য হই ব্যবস্থা করতে। কাজে এই কথাটা যেটা শুধু একটা সেন্টেন্স দিয়ে যদি আপনি ধরেন প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা চেয়েছেন যে আমাকে সাহায্য করেন, নট দ্যাট। তারা যেটা উনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান একটা চোটের, আর খালেদা জিও তাই। কাজেই তারা কোঅপারেশন চেয়েছে, সাহায্য, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য। এতে কোনো রকম সেটা আবার আজকে আবেদ আলী সাহেব আরো পরিষ্কার করেছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে মূল কথাটা যেটা বলতে চাচ্ছি, যে এই যে নির্বাচন যেটা হচ্ছে আগামীতে, এই নির্বাচন সম্বন্ধে যদি আর বলি পেছনের কথা, তাহলে বোধহয় মোশাররফ সাহেব উনি মনে পড়বে আমাদের জাস্টিস রৌফ সাহেবের নির্বাচনে 10 নম্বর ইলেকশন শেষ সীমাগুলোতে, সেটাও দেখছি আমরা। কাজে ওগুলি না বলাই ভালো, যেটা ধর গো ব্যাক। আমরা একটা চিন্তা করি যে না, আমরা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সবাই নির্বাচন কমিশনকে, বা শুধু লোক ব্যক্তিকে না,
নির্বাচন কম যে হয় সেজন্য পরিবেশটা সৃষ্টি করি। উইল নট লেট অ্যালাউ টু যে আমি কোনো বিধি লঙ্ঘন আমি করবো না, আমি করতেও দেবো না, এই যদি সৃষ্টি হয় তাহলে অবশ্যই এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই ব্যাপারে বিরোধী সমালোচনা না করে তাদের সহযোগিতা আমরা চাই। মনির কাছে সেই মন মানসিকতার মধ্যে বা প্রার্থী বা তাদের মানে প্রার্থীদের মধ্যে বা যারা নির্বাচনে কাজ করছেন সবার মধ্যে এই মন মানসিকতা আদৌ তৈরি করা সম্ভব যদি নির্বাচন কমিশন অ্যাক্ট না করে? আসলে ভুলটা হয়ে গেছে, যেটা প্রথমেই ভুলটা হয়ে গেছে, যে একটা যে প্রথম হচ্ছে ঘোষণাটা অ্যাব্রাপ্ট হয়ে গেছে হঠাৎ করে যে 30 তারিখে ইলেকশন হবে, সেটা এক। দ্বিতীয়ত হচ্ছে সাধারণত অতীতে দেখা গেছে যে নির্বাচন কমিশন স্টেক হোল্ডার অর্থাৎ যে দলগুলো নির্বাচন করবে তাদেরকে নিয়ে এক পর্যায়ে, সাংবাদিকদেরকে নিয়ে এক পর্যায়ে, বুদ্ধিজীবী বা যারা লেখালেখি করেন তাদেরকে নিয়ে বিভিন্ন পর্যায়ে কিন্তু এক ধরনের সংলাপ করে। কেন করে এটা? টু বিল্ড আপ এ কনসেনসাস, যে সবাই এই সভাগুলিতে আসবে, আলোচনা করবে এবং সবাই বলবে যে হ্যাঁ আমরা কমিট করছি বা যে একটা সুষ্ঠু নির্বাচনে আমরা সবাই চেষ্টা করবো আর কি। এটা খুব প্রয়োজন, কারণ একে তো হলো আমাদের দেশের নির্বাচনের ইতিহাস সবই আমরা জানি। তারপরে যে পক্ষগুলি আছে, ক্ষমতাসীন দলের পক্ষ বা যারা ক্ষমতার বাইরে আছে তারা, ইলেকশন কমিশনের একটি পক্ষ, ভোটাররা একটি পক্ষ, বা যারা ইলেকশন করবে তারা একটি পক্ষ, এই পক্ষগুলিকে এককভাবে কারো পক্ষে নিয়ন্ত্রণ করাটা আসলে ডিফিকাল্ট। এটা আমার দেশের বাস্তবতা, অস্বীকার করতে লাভ নেই। সহযোগিতাটা সকলের দরকার। নির্বাচন কমিশন কিন্তু এই সহযোগিতার ক্ষেত্রটা প্রস্তুত করতে পারেনি, এটা তাদের একটা বড় ফেলিওর। আপনার মনে আছে নিশ্চয়ই, তখনই কিন্তু পত্রপত্রিকায় লেখা হয়েছিল যে নির্বাচন কমিশন কারোর সঙ্গে কোনো আলোচনা করলো না, নির্বাচনের তারিখ ঘোষণা হলো, ঠিক আছে, শিডিউল ঘোষণা হয়ে গেল, কিন্তু এই জায়গাটা একটা ক্ষেত্র তো প্রস্তুত করতে পারতো তারা। এই উদ্যোগটা কিন্তু তারা নেয়নি এবং এটা তাদের, আমি মনে করি, একটা বড় ধরনের ফেলিওর। এক, এইখানে জনাব মোফাজ্জল করিম যেটা বললেন যে সরকারের তরফ থেকে প্রেসক্রিপশন অনুযায়ী তারা নির্বাচন করছে, তাই সেই সময়টা তারা পায়নি, সেটা তো কাজের মধ্যে দিয়ে মনে হয় অনেকটা সেরকমই। তারা হঠাৎ করে যখন ঘোষণাটা দিল যে ইলেকশনটা 30 তারিখে হবে, এটার পিছনে নির্বাচন কমিশন কেন মনে করলো যে 30 তারিখে ইলেকশনটা হবে, যেটা উনি বললেন যে আমি নিজেও জানি না। এটা বলা মানেই তো হচ্ছে যে আই হ্যাভ বিন আস্কড টু ডু দ্যাট। তাই যদি হয় তাহলে তো এই ক্ষেত্র প্রস্তুত করার জায়গাটা তাদের স্পেসটা তাদের হয় না এবং হয় নাই। এবং না হওয়ার ফলে আজকে দেখেন কোনো দলের পক্ষে থেকে কিন্তু আমি ইলেকশনটা ভালো করে পার্টিসিপেট করব, এই কমিটমেন্ট কিন্তু আমরা দেখি না। না দেখার কারণ, একটা বড় কারণ হচ্ছে ইলেকশন কমিশন সেই ইনিশিয়েটিভটা নেয় নাই, নিয়ে সেই স্পেসটা তৈরি করে নেয়। এক, 2 নম্বর হচ্ছে আপনি দেখেন যে দলগুলি ইলেকশন করবে বা যারা ক্যান্ডিডেট দেবে তাদের সঙ্গে আলোচনা করে ইলেকশনটা কিভাবে করা উচিত, কিভাবে ক্যান্ডিডেট দেবে, কি, কারণ এটা ফার্স্ট টাইম হচ্ছে আপনার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। এটা নিয়ে অনেক কনফিউশন ছিল, এখনো যে একেবারে সব কনফিউশন চলে গেছে তা কিন্তু না। সেইখানটায় নির্বাচন কমিশন কিন্তু কাউন্সিলর পর্যায়ে পারিনি। সুতরাং সেখানে তো নির্বাচন কমিশনের এটা খুব ভালো করে ব্যাখ্যা করা উচিত ছিল দলগুলির কাছে, প্রেসের কাছে, মিডিয়ার কাছে, সেটা কিন্তু তারা করে নাই। এটা কিন্তু আরেকটা ফেলিওর তাদের। এই ফেলিওরগুলি নিয়ে তারপরে আমরা জানি আমাদের নির্বাচন কমিশনগুলোর যে নাজুক অবস্থান থাকে সবগুলি যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমি খুব আশাবাদী না যে এটা খুব ভালো ইলেকশন এটা হবে যদি তারা বলুক। যদিও আমরা স্ট্যাটিস্টিক যদি দেখি 3 জন ওসিকে প্রত্যাহার করা হয়েছে, একজন রিটার্নিং কর্মকর্তা, যেটা আপনি বললেন, মন্ত্রী সাংসদদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আচরণবিধি ভঙ্গের কার্যকর ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসার থেকে চিঠি দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর এফেক্ট কিন্তু আমরা খুব দেখছি না। এবং আজকে হচ্ছে 22 তারিখ, দুঃখিত 21 তারিখ, 4 দিন মাত্র প্রচারণা শুরু হয়েছে, আর সামনে 8 দিন আছে। 8 দিনের 2 দিন বাদ দেন, শেষের 2 দিন তো প্রচারণা হবে না। 6 দিনের প্রচারণায় কি অবস্থা দাঁড়ায় সেটা কিন্তু নির্বাচন কমিশন বলতে পারবে। আমি কিন্তু এটা মনে করি না। দুইজনকে অল্প অল্প সময় দিব। যে যারা মোফাজ্জল করিম, আপনি কি বলছেন এই যে দলীয় প্রতীকে প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে, তো এইটার মধ্যে দিয়ে যেটাই হয় এইটার মধ্যেই আগামীবার কারেকশন করে আমরা তো কিছু দূর এগিয়ে যেতে পারবো, পুরোপুরি হতাশ না হয়ে, কি বলবেন আপনি? না, ঠিক আছে, এগিয়ে তো যাবোই। আমাদের জন্য তো পৃথিবী থেমে থাকবে না, পৃথিবীও চলতে থাকবে, সঙ্গে সঙ্গে আমরা যখন প্যাসেঞ্জার আমরাও যেতে থাকবো। প্রশ্ন হচ্ছে প্যাসেঞ্জার তো একটু আরাম চারাম করে যেতে হবে নাকি না গায়ে ঠেলাঠেলি করে যাবে। আপনার এই যে শাহনওয়াজ সাহেবের কথাটাকে কিন্তু, বক্তব্যটাকে ছোট করে দেখার অবকাশ নাই। জাভেদ আলী সাহেবের দৃষ্টিকোণ থেকে দেখেছে, শাহনওয়াজ সাহেব কিন্তু দুইজনেই নির্বাচন কমিশনের মাননীয় সদস্য। শাহনওয়াজ সাহেব একেবারে অপারগ হয়ে, অসহায় হয়ে, এক ব্যক্তি যখন একেবারে অসহায় অবস্থায় পড়ে যায় তখন সর্বোচ্চ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে। দেখেন না যে পত্রপত্রিকায় চিঠি লেখে এই বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী। আমরা তো ইলেকশন কমিশনে দেখি যে
হাইকোর্টে একটি রায় হয়েছে, তার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত হয়েছে। 2 জন বলেছেন আপিল করার দরকার নেই, 3 জন বলেছেন আপিল করতে হবে। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আপিল হচ্ছে। তো একই ক্ষেত্রে এখানে এক কমিশনার মনে করছেন যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া উচিত, আরেকজন মনে করছেন না আমি যথেষ্ট। ঠিক আছে, যিনি মনে করছেন খুব ক্ষমতাবান, আমরা দোয়া করব তার ক্ষমতা আরো বৃদ্ধি হোক, এবং আমরা দোয়া করব এই ক্ষমতার প্রয়োগটা যেন এখনো হয়। প্রথম থেকে যখন ওই যে কি বলে আপনার শিডিউল ঘোষণা করা হয়নি, তার আগে থেকেই কিন্তু নির্বাচনের যে আনুষঙ্গিক যে নিয়ম কানুন এগুলো ভঙ্গ করা চলছিল। তখন যদি স্বাধীর পহেলা রাতে যদি বধিত বিড়াল, তাহলে এই বিড়াল এখন আর বাঘ হইতো না। এখন তো বিড়ালটা বাঘ হয়ে দাঁড়িয়েছে। এরপরে দেখুন, শাহনওয়াজ সাহেব কিন্তু এটা বলে নাই যে আমি উভয় দলের কাছে বলছি, তা নয়। তিনি খালি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরজ করতেছেন, আমি যা বুঝতে পেরেছি, যে আপনি মেহরবানি করে আপনার মন্ত্রী এবং এমপিদের একটু সামলান, আমরা আর পারছি না। তো এই যদি পরিস্থিতি হয়, তো এটা তো মানে খুবই শঙ্কার বিষয়। আরেকটা কথা, হুমায়ুন ভাই বারবার বলছেন যে 4 দিন মাত্র গেল, 4 দিন মাত্র গেল। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা এখন ইম্পর্টেন্ট। 4 দিনের মধ্যেই অনেক কিছুই ঘটে যেতে পারে, বাকি 5 দিনেও ঘটতে পারে। আর যাতে না ঘটে, এখনো সময় আছে। মনিরুজ্জামান সাহেব যে কথা বললো, এখনো ডাকুন না কেন নির্বাচন কমিশন, সব দলগুলাকে ডাকুন, একে বলেন যা হচ্ছে ভাই, দিস ক্যানট বি অ্যালাউড। আমরা যখন বলি ভালোই শোনায়, কথাটা হচ্ছে যে অবস্থাটা যারা যারা এখানে বসেছেন তারা বলতে পারবেন কি হোয়াট ইজ দি সিচুয়েশন। আমি আবার বলছি, শাহনওয়াজ আমরা এখানে বলতেছি, শাহনওয়াজের সম্পূর্ণ কথাটা কিন্তু একসঙ্গে বলছি না আমরা। একটা উদ্ধৃতিকে উদাহরণ করে আমরা বলছি যে প্রধানমন্ত্রী অসহায়ত্ব দিয়েছে, উনি বলেছে তার বক্তব্যে অসহায়ত্ব কোনো প্রকাশ আমি দেখি নাই। তিনি যেটা অসহায়ত্ব প্রকাশ পায় এটা কিন্তু মোটামুটি বেশিরভাগ লোকই বলবেন। আবার আমরা এটাও দেখছি যে আপনি আজকে নিজেই বললেন টাঙ্গাইলে কমিশনার জাভেদ আলী সাহেবের কথা, ওনার কথা আবার একটু না আমি তো যেটা বলতেছি, অসহায়ত্ব যেটা বলতেছি হই কিন্তু ব্যাপারটা না। আমি আবার বলছি, উনি যেটা সার্বিক অবস্থার বিবেচনা করে বলেছেন, যেহেতু প্রধানমন্ত্রী একটি দলের প্রধান, তার কাছে বলেছেন যে ব্যবস্থা নেওয়ার জন্য এটা ইন্ডিকেট করে যে সবার উপরে অ্যাপ্লিকেবল হবে, এটা বিরোধী দলের উপরে হবে। আমি সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, মোসাদ সাহেব যেটা বলছেন, অবশেষে অবস্থার প্রেক্ষিতে আজকের একটা বোধোদয় হয়েছে বিএনপির, যে তারা একটা প্রচণ্ড ভুল করেছে 2005 সালে 2014 সালে নির্বাচনে অংশগ্রহণ না করে, যে কারণে এসছেন। কিন্তু একটা কথা আবার বলছেন আজকের বেগম জিয়া, একদিকে বলছেন, গতকাল বলেছেন আমি নিয়মতান্ত্রিক আন্দোলনে গণতন্ত্রে বিশ্বাস করি, সেই দিকে এগিয়ে যাবো, খুব ভালো কথা। আবার আজকের বলছেন যে 80% জিতবো, সেটাও ভালো কথা, জিতলে ভালো কথা। আওয়ামী লীগ, আমি তার কথা বলছি, বেগম জিয়ার কথা বলছি, যিনি নির্বাচন নেগেটিভ সবসময়। আবার বলতেছেন যে এই যে ইলেকশনের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে অন্যরকম। তো এই যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা, যে আমি আগাম বলে রাখলাম যে যদি আমি পরাজিত হই ওই তাহলে পরে কিন্তু এই হবে, আবার জিততে পরে ভালো। যেরকম আমরা দেখেছি এই যে গাজীপুর নির্বাচনের পরে বিএনপির শীর্ষ নেতারা ইলেকশন কমিশনে গিয়ে নির্বাচনের সাধুবাদ দিয়েছেন, আবার হেরে গেলে নির্বাচন বৃথা। এরা ব্যাপারটা আমরা আলোচনা এটাই বলতে পারি যে মানে নির্বাচন কমিশনের কাগজে কলমে শক্তি দেওয়া আছে, সেই শক্তি এবং সেই শক্তি প্রয়োগ তখনই হবে যখন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই সদিচ্ছাটা থাকবে, তখনই সেই শক্তি প্রয়োগ হতে পারবে। আমরা সেই 3টার অপেক্ষা থাকলাম। ক্ষমতাবান নির্বাচন কমিশন আপনাদের 3জনকে ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।